করুন আপনি পাড়ার মুদির দোকানে চা পাতা কিনতে গেছেন। মাসের শেষ, আপনার হাতে বেশি টাকা নেই। ভেবেছিলেন ছোট্ট একটা 100 গ্রামের প্যাকেট কিনবেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন 500 গ্রামের দুটো প্যাকেট কিনলে 250 গ্রামের একটা ফ্রি পাবেন। প্রয়োজন না থাকার পরও আপনি বাড়তি 250 গ্রামের জন্য 100 গ্রামের বদলে 1 কেজি চা কিনলেন। এর ফল কি হলো? আপনার পকেটে টান পড়ল এবং দেখলেন চায়ের মেয়াদ আছে মাত্র 1 মাস। এই সময়ের মধ্যে এত চা খেয়ে শেষ করতে পারবেন না, যার ফলে চাগুলো হয় নষ্ট হবে অথবা কাউকে দিয়ে দিতে হবে। আবার ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন। আজ শনিবার, সপ্তাহের পুরোটা কাজ নিয়ে দারুণ ধকল গেছে। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি। আগামীকাল রবিবারের পুরো দিনটাতে ঘুমানোর প্ল্যান আছে আপনার, কিন্তু হঠাৎ করেই এক বন্ধুর ফোন এলো। বন্ধুরা সবাই মিলে সিনেমা দেখার এবং একসাথে রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান করেছে। যদিও আপনার প্রচন্ড ক্লান্ত লাগছে, কিন্তু আপনি আপনার বন্ধুকে দুটি কারণে না বললেন না। 1, না বললে বন্ধুরা আপনার উপর মাইন্ড করতে পারে। 2, না গেলে হয়তো আপনি দারুণ আড্ডা ও আনন্দ মিস করবেন এবং পরে যখন বন্ধুদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন ও গল্প শুনবেন তখন আপনার খারাপ লাগবে। বন্ধুদের কাছে নিজের ইমেজ এবং আনন্দ, এই দুটো জিনিস হারানোর ভয়ে আপনি প্রচন্ড ক্লান্ত থাকার পরও আপনার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেলেন। এর ফল কি হলো? দরকার মতো রেস্ট নিতে না পারায় আপনি পরের সপ্তাহের জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে রিফ্রেশড হতে পারলেন না, যার ফলে সেই পুরো সপ্তাহে আপনার কাজে আপনার পারফরমেন্স খারাপ হলো। কিন্তু কেন আমরা ক্ষতি হবে বা প্রয়োজন নেই এটা জানার পরও কোনো কিছুতে অংশ নেই? আসলে এটা একটা ফাঁদ, যেটার নাম ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, সহজ বাংলায় যার মানে হলো আফসোসের ভয়। এই ফোমো শব্দটা সাইকোলজি ও মার্কেটিংয়ে পরিচিত একটা শব্দ। ফোমো মানুষের একটা সহজাত স্বভাব। মানুষকে ফোমোর ফাঁদে ফেলে লেখক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সিনেমা ও বড় বড় কোম্পানি সবাই ব্যবসা করছে। কোন জিনিসটা না করলে কি হারাবো বা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট না কিনলে কি মিস করব, এই ভয়ই আমাদের অপ্রয়োজনীয় কাজ করতে এবং অপ্রয়োজনীয় কোনো কিছু কিনতে বাধ্য করে। একটা লটারির একটা পুরস্কারের জন্য লক্ষ লক্ষ লটারি ছাড়া হয়। এক্ষেত্রে জেতার চান্স থাকে লাখে মাত্র 1, কিন্তু তারপরও মানুষ লটারি কেনে, কারণ তার মনে হয় হয়তো এটা আমার ভাগ্যেই আছে, না কিনলে সুযোগ মিস হয়ে যাবে। এটা আসলে একটা ফাঁদ। ইন্টারনেট ভিত্তিক মিডিয়া পাবলিকেশন সিল্ক নোটের চিফ মার্কেটিং অফিসার এমিল ক্রিস্টেনসেনের মতে, লিমিটেড টাইমের জন্য ডিসকাউন্ট বা লিমিটেড টাইমের অন্য কোনো অফার বা অনলাইন কোর্স, এই ধরনের ডিজিটাল প্রোডাক্টে নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য অ্যানাউন্সমেন্ট, প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে অন্য মানুষের পজিটিভ রিভিউ দেখানো, সেলিব্রিটির সাথে ডিনারের অফার, ভিডিও থাম্বনেলে আকর্ষণীয় কিছু আংশিক ছবি দেখিয়ে ভিডিওতে ক্লিক করলে পুরোটা দেখানোর প্রতিশ্রুতি, এই সব কিছু মানুষের মধ্যে আফসোস বা মিস করার ভয় থেকে বাঁচার জন্য কোনো কিছু করার বা কেনার প্রবণতা তৈরি করে। 2013 সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের সাইকোলজি ডিপার্টমেন্ট এবং রচেস্টার ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সোশ্যাল সায়েন্স ইন সাইকোলজি ডিপার্টমেন্ট এবং আরও দুটো ইউনিভার্সিটির একদল গবেষক মিলে একটা গবেষণাপত্র প্রকাশ করেন। এই গবেষণাপত্রে তারা বলেন, অন্যরা যা পাচ্ছে সেটা না পেলে কি হবে, এই দুশ্চিন্তা একজন মানুষকে গ্রাস করার নাম ফোমো। মার্কেটিংয়ের ভাষায় ফোমো মার্কেটিংয়ের সাহায্যে একটা অপ্রয়োজনীয় জিনিসকে অনেক বেশি প্রয়োজনীয় হিসাবে মানুষের মনে ধাঁধা তৈরি করা যায়। ফোমো ক্ষতিকারক কেন, বা ফোমোর ফাঁদে পড়ার ফলে কি ক্ষতি হয়? বিশেষ করে বাচ্চাদের এটা দারুণভাবে প্রভাবিত করে। অ্যাডভার্টিজমেন্টে অন্য বাচ্চাদের কিছু খেতে দেখলে সেটা না কিনে দেওয়া পর্যন্ত বাচ্চারা তাদের বাবা মায়ের কাছে অনেক বায়না করে। অন্য দুই বাচ্চাকে কিছু ব্যবহার করতে দেখলে নিজের কাছে থাকা ভালো জিনিসটা বাদ দিয়ে ওই জিনিসটা পাওয়ার জন্য বাচ্চারা জেদ করে, কান্নাকাটি করে। বড় হলে আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে শিখি। কারোর কাছে ভালো জিনিস দেখলে সেটা পাওয়ার জন্য কান্নাকাটি করি না, কিন্তু আমাদের অবচেতন মনে সেই শিশুসুলভ স্বভাবটা রয়ে যায়। এই কারণেই নিজের ভালো একটা ফোন থাকলেও নতুন মডেলের ফোন কিনতে ইচ্ছা করে। বাড়িতে রান্না করে অনেক কম খরচে খাওয়া যায় জেনেও রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করে, কারণ বন্ধু ও পরিচিত মানুষরা সেখানে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করছে। সেলফির প্রসঙ্গ ধরেই বলি, সোশ্যাল মিডিয়া কিন্তু পুরোটাই ফোমো মার্কেটিং নির্ভর। সোশ্যাল মিডিয়ায় আমরা যত স্ক্রোল করি ততই নতুন নতুন কন্টেন্ট আমাদের সামনে আসে, ফটো, স্ট্যাটাস, ভিডিও, আরও অনেক কিছু। আর এই নতুন কন্টেন্টের সম্ভাবনাই ঘন্টার পর ঘন্টা আমাদের সোশ্যাল মিডিয়ায় ডুবিয়ে রাখে। সোশ্যাল মিডিয়া থেকে বের হতে মন চায় না, কারণ আমাদের অবচেতন মন ভাবে বের হলেই হয়তো নতুন কিছু মিস করে ফেলবো। আবার আমরা যখন দেখি আমাদের বন্ধুর ঘুরতে যাওয়ার ছবিতে শত শত লাইক ও কমেন্ট পড়ছে, তখন আমাদের মধ্যেও লাইক ও কমেন্ট পাওয়ার ইচ্ছা তৈরি হয়। এবার দেখা যায় আপনি হয়তো ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করেন না, কিন্তু লাইক পাওয়ার লোভে ঘুরতে গিয়ে একগাদা ছবি তুলে নিয়ে আসেন। আবার দেখবেন কিছু মানুষ ফোন হাতে নিয়ে সোফায় বসে পুরো ছুটির দিনটা কাটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে। নিজেকে কিভাবে প্রেজেন্টেবল করা যায়, নিজের লুকস কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে পপুলারিটি পাওয়া যায়, এসব নিয়েই বহু মানুষের দিন কাটে। এর ফলে আমাদের সম্পর্কগুলো নষ্ট হওয়ার পাশাপাশি আমরা প্রতিনিয়ত অন্যের মতো হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। নিজেকে ক্রমাগত ছোট ভাবছি এবং নিজেদের মধ্যে অন্যকে হিংসা করার মাত্রা বাড়ছে। জানলে অবাক হবেন, আমেরিকায় হওয়া ঋণ বিষয়ক একটা গবেষণায় দেখা গেছিল 18 থেকে 34 বছর বয়সী আমেরিকানদের মধ্যে 40% মানুষ সোশ্যাল মিডিয়ায় ভালো লাইফস্টাইল দেখাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। একটা সমাজের জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে?
শুধু সোশ্যাল মিডিয়া কেন, পোশাকের ব্র্যান্ড থেকে শুরু করে খাবারের ব্র্যান্ড ও টেকনোলজি মার্কেট এই ফোমো মার্কেটিং কাজে লাগিয়ে মানুষের টাকা ও সময় নষ্ট করে ফায়দা লুটছে, যার ফলে খুব ভালোভাবে কাজ করছে। এমন একটা আইফোন থাকার পরও আমরা দরকার হলে ধার করেও আইফোনের লেটেস্ট মডেল কিনছি, কারণ আইফোনের লেটেস্ট মডেল না কিনলে বন্ধুদের কাছে বা সোসাইটির কাছে নিজের ইমেজ ধরে রাখা যাবে না। আবার অন্যরা যা জানে সেটা জানার আকাঙ্ক্ষাও ফোমোর অন্তর্গত। আমরা জন্মগতভাবেই কৌতূহলী। এই স্বভাবটা যেমন ভালো, তেমন এটা মাঝে মাঝে আমাদের বড় দুর্বলতা, কারণ যেটা জানার দরকার নেই সেটা জানার জন্য আমরা পাগল হয়ে উঠি। ভাবি অন্যরা যেটা জানে সেটা যদি আমি না জানি তাহলে কি হবে। এই ভয় এবং কৌতূহলের কারণে আমরা অমুক হিরোইনকে নিয়ে কি বললেন তমুক হিরো এই টাইপের ভিডিও বা পোস্টে ক্লিক করি, যদিও অমুক হিরোইন তমুক হিরোকে গুলি করে মেরে ফেললেও আমাদের কিছুই যায় আসে না। তবে হ্যাঁ, যদি এটা জানা আমাদের কাজের হয় তবে অবশ্যই জানতে হবে, কিন্তু যেটা জেনে কোনো লাভ নেই সেই ফাঁদে পড়ার কোনো মানে হয় না। আপনি যে কাজের সঙ্গে যুক্ত, আপনার সোশ্যাল মিডিয়ার ওয়ালে যদি সেই কাজের বিষয়ে কোনো ইনফরমেশন বা খবর আসে তাহলে আপনি অবশ্যই সেটা পড়তে পারেন। আবার সিগারেট থেকে শুরু করে মদ, গাঁজা ও ড্রাগসের মতো নেশা শুরু হয় ফোমোর ফাঁদে পড়ার কারণে। বিশেষ করে আমাদের বন্ধুরা যখন সিগারেট বা অন্য নেশা করে তখন আমাদের মনে হয় ওরা যে মজা পাচ্ছে সেটা তো আমি মিস করছি, অথবা মনে হয় একবার অভিজ্ঞতা নেওয়া দরকার আছে। বাজে নেশা থেকে শুরু করে ক্ষতিকর অসামাজিক সম্পর্ক, প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ, সবই আসলে না করলে কি হবে, এমন সুযোগ আর পাবো না, লোকে কি মনে করবে, জীবন তো একটাই, এটা না করলে সারা জীবন আফসোস করতে হবে, এই সব মনে হওয়ার ফল। আর এই মনে হওয়াগুলোই ফোমোর ফাঁদ, যা আমাদের সময় ও অর্থ নষ্ট করে, এমনকি আমাদের জীবনও ধ্বংস করে দিতে পারে। এবার প্রশ্ন হলো ফোমোর ফাঁদ থেকে কিভাবে বাঁচবেন। সত্যি কথা বলতে এটা আমাদের জন্মগত বৈশিষ্ট্য যে আমাদের যেটা নেই আমরা সেটা পেতে চাই। অন্যের কিছু থাকলে সেটা পেলে নিজের কেমন লাগবে এটা ভাবি এবং পেতে চাই, কিন্তু এটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অথবা আমরা যখন বুঝি না এটা কি অথবা কিভাবে এবং কেন আমাদের ক্ষতি করছে, তখনই আমরা ফাঁদে পড়ে যাই। তো ফোমো নিয়ন্ত্রণ ও ফোমোর ফাঁদ থেকে বাঁচার জন্য কয়েকটা উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথম উপায়টা হলো একজনের পক্ষে সবকিছু করা এবং পাওয়া সম্ভব নয় এবং উচিত নয়, এই সত্যটা মানতে হবে। আমরা যতদিনই বাঁচি না কেন আমাদের পক্ষে পৃথিবীর সব খাবার খাওয়া, সবকিছু দেখা, সব প্রোডাক্ট ব্যবহার করা সম্ভব নয়। সবকিছুর কথা বাদ দিন, পৃথিবীতে যত ধরনের খাবার আছে সব কি এক জীবনে চোখে দেখা সম্ভব? আপনি যখন এই সত্যটা উপলব্ধি করবেন যে একজন মানুষ তার জীবনে পৃথিবীর বেশিরভাগ খাবার, অভিজ্ঞতা, পোশাক, জ্ঞান সবকিছুর স্বাদ পায় না এবং সেটা 1000 বছর বাঁচলেও সম্ভব নয়, তখন দেখবেন ব্যাপারটা অনেক সহজ লাগছে। যদি একটা কার্যকর দামি ফোন থাকা সত্ত্বেও নতুন মডেলের ফোন কিনতে ইচ্ছা করে, তবে ভাবুন আপনি মারা যাওয়ার পরেও তো আরও শত শত ডিভাইস বের হবে, সেগুলো কি আপনি ব্যবহার করতে পারবেন? অথবা যে ফোনটা আপনি কিনতে চাইছেন সেটা দিয়ে কি এমন কোনো বিশেষ কাজ হয় যেটা না করতে পারলে আপনার দারুণ ক্ষতি হয়ে যাবে? ভালো করে লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বা যে কোনো ধরনের টেকনিক্যাল গ্যাজেটে এমন অনেক ফিচার্স থাকে যার বেশিরভাগই আমরা ইউজ করি না। আমরা পৃথিবীতে আসার আগে এমন অনেক কিছু ছিল যা এখন আর পাওয়া যায় না। আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরও এমন অনেক মজার জিনিস আসবে যার কথা আমরা ভাবতেও পারি না। তাই এসব নিয়ে আফসোস করে যেমন লাভ নেই, তেমনই যা দরকার নেই সেটা না থাকলেও আফসোস করার কোনো মানে হয় না। নেক্সট, দ্বিতীয় উপায়টা হলো ইচ্ছা ও প্রয়োজনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ঝাঁ চকচকে চোখ ধাঁধানো অ্যাডভার্টিজমেন্ট বা লিমিটেড টাইম অফার দেখে আমরা অনেক সময়ই অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি। বেশিরভাগ সময়ে আমরা ভেবে দেখি না সেটা আসলেই আমাদের দরকার আছে কিনা। অন্যরা কিনছে অথবা বিশেষ অফার চলছে এই কারণে শুধু শুধু টাকা নষ্ট করি। সোশ্যাল মিডিয়াতে বন্ধু, আত্মীয় স্বজন বা সহকর্মীর সাথে দরকারি কথা শেষ করে সময় নষ্ট করতে লেগে যাই। আবার যেসব জিনিস দেখলে বা পড়লে আমাদের বিন্দুমাত্র লাভ হবে না সেগুলোই গিলতে থাকি। তো এইগুলো থেকে বাঁচতে হলে প্রথমেই আপনি আসলেই কি চান এবং কোন জিনিসটা আপনার আসলেই দরকার সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনি আপনার জীবন থেকে কি চান, আজকের দিনে কি চান, কি কি কাজ করতে হবে, কোন কোন জিনিসটা আসলে কেনা প্রয়োজন, কোন জিনিসটা জানা প্রয়োজন, সেই ব্যাপারে স্পষ্ট একটা রোডম্যাপ থাকতে হবে। এবং এর বাইরে যাই সামনে আসুক, যত লোভনীয় অফার আসুক না কেন, সেগুলোকে না বলতে হবে। আপনার যদি আগামীকাল সকালে কোনো জরুরি মিটিং থাকে বা দরকারি কাজে কোথাও যাওয়ার থাকে, তবে আজ রাতে বন্ধুরা যতই ফ্রিতে সিনেমা দেখার বা ঘুরতে যাওয়ার অফার দিক, তাদের না করে দিন। কারণ সকালের জরুরি কাজটার জন্য রাতে ভালো মতো রেস্ট নেওয়া বা কাজটার জন্য কিছু জরুরি জিনিস দেখে নেওয়া আপনার জন্য অনেক বেশি জরুরি। আবার যদি বাজার করতে গিয়ে দেখেন কোনো কিছুতে লিমিটেড টাইমের জন্য ডিসকাউন্ট চলছে, তবে সেটা কেনার আগে ভাবুন সেটা আপনার প্রয়োজন কিনা। যদি প্রয়োজনীয় কিছু না হয় তবে যত কম দামে আর যত লিমিটেড টাইম বা স্পেশাল অফারের কথাই বলা হোক না কেন, কেনার কোনো দরকার নেই। নিজের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্য পূরণের জন্যই কাজ করুন। অন্য কাজে বেশি লাভের হাতছানি থাকলেও লোভের ফাঁদে পা দেবেন না, কারণ লোভের ফাঁদ ফোমোর ফাঁদেরই অন্য একটি রূপ। নিজের জীবনের লক্ষ্যের পাশাপাশি প্রতিটা দিনের জন্য লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য পূরণের জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আগের রাতে বা সেই দিন সকালে লিখে রাখুন। এবং খুব জরুরি না হলে লিস্টের বাইরের কোনো কাজই করবেন না। নিজে কি চান এবং কোনটা আপনার জন্য প্রয়োজন সেই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকলে এবং সেই অনুযায়ী কাজ করলে ফোমোর ফাঁদে পড়া থেকে অনেকটাই বাঁচতে পারবেন। নেক্সট এবং 3 নম্বর উপায়টা হলো আবেগের বদলে যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে হবে। যেসব মানুষ আবেগের বশে বেশি সিদ্ধান্ত নেয় তারাই মূলত এই ফাঁদে বেশি পড়ে।
অপ্রয়োজনে কেনাকাটা, ধার করে দামি প্রোডাক্ট কেনা, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা, ঘন ঘন সেলফি ও পোস্ট আপলোড করা এবং লাইক ও কমেন্টের আশায় স্ক্রিনের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা, এগুলোর সবই আবেগী সিদ্ধান্ত। এগুলোর বাস্তবে কোনো ভালো ফলাফল নেই। আপনার জরুরি কাজ আছে, কিন্তু সেই কাজ বাদ দিয়ে ওয়েব সিরিজ বা মুভি দেখে প্রয়োজনীয় সময় নষ্ট করাও ফোমোর ফাঁদে পড়ার কুফল। দ্য ভিঞ্চি কোড খ্যাত থ্রিলার লেখক ড্যান ব্রাউন তার একটা রাইটিং টিউটোরিয়াল বা মাস্টার ক্লাসে বলেছেন, পাঠকের সামনে প্রশ্ন ছুড়ে দাও এবং লেখার মধ্যে এমন প্রতিশ্রুতি রাখো যেন সে বোঝে যে পৃষ্ঠা উল্টাতে থাকলে সে প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। কয়েক পৃষ্ঠার পর সেই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আর একটা নতুন প্রশ্ন ছুড়ে দাও। পেজ টার্নিং গল্প লেখার এটাই সবচেয়ে ভালো উপায়। গল্পের বইয়ের মতো টিভি, ওয়েব সিরিজ ও সিনেমাও এই একই প্যাটার্ন অনুসরণ করে। আর এই প্রশ্নের ফাঁদ তৈরি হয় মানুষের ফোমোকে কাজে লাগিয়ে। পরের সিনে কি হবে, পরের চ্যাপ্টারে কি ঘটবে, পরের এপিসোডে কি হবে, পরের সিকুয়েলে কি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে? একের পর এক এমন প্রশ্ন আমাদের পরের দৃশ্যে বা পরের চ্যাপ্টার বা পরের এপিসোডে নিয়ে যায়। গল্পের বই, টিভি, ওয়েব সিরিজ ও সিনেমা সবাই আমাদের আবেগ আর কৌতূহলকে টার্গেট করে। কিন্তু আপনি যদি আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে যুক্তি ও বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তবে আপনাকে ফাঁদে ফেলে আপনার সময় ও অর্থ নষ্ট করতে পারবে না এবং আপনি অলসতা ও প্রোক্রাস্টিনেশনের হাত থেকেও বাঁচবেন। যুক্তিভিত্তিক চিন্তার মানে যে কোনো কাজ করার আগে তার ফলাফল বাস্তবতার দৃষ্টিতে বোঝার চেষ্টা করা। যেমন ধরুন, কোনো ওয়েব সিরিজের আর একটা এপিসোড দেখার আগে বা কোনো মুভি দেখার আগে আপনাকে ভাবতে হবে আগামীকাল আপনার মিটিং বা পরীক্ষা বা জরুরি কাজের প্রস্তুতির ক্ষেত্রে এটা কতটা ক্ষতি করবে। এছাড়াও নিজেকে প্রশ্ন করুন, রাত জেগে সোশ্যাল মিডিয়ায় অমুকের ঘুরতে যাওয়ার 40টা ফটো দেখলে আমার কি লাভ হবে? আমাকে কি সকালে উঠতে হবে না? সকালে কি আমার কোনো কাজ নেই? নেক্সট স্ক্রোলে কার কি আপডেট আসছে এটা জানা কি এতটাই জরুরি, নাকি আমার সকালের কাজে ভালো পারফর্ম করা জরুরি? আবার কোনো কিছুর নেশা করতে ইচ্ছা করলে নিজেকে প্রশ্ন করুন, আজকে যদি মদ খাই বা নেশা করি তাহলে 2 বছর পর আমার অবস্থা কি হবে? এই ক্ষণিকের মজার জন্য কি আমি আমার স্বাস্থ্য, ক্যারিয়ার, পারিবারিক সুখ এবং আমার জীবন সবকিছু নষ্ট করতে রাজি? আপনি যখন এভাবে নিজেকে এই প্রশ্নগুলো করার মধ্য দিয়ে যুক্তি এবং বাস্তব ফলাফল মাথায় রেখে কাজ করবেন, তখন দেখবেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং অনেক বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন এবং আপনার ফোমো আপনাকে ফাঁদে ফেলতে পারছে না। আমাদের জীবনকে নষ্ট করার উপাদান যেমন আমাদের নিজের মধ্যেই আছে, তেমনই সেই উপাদান ধ্বংস করার উপায়ও আমাদের মধ্যেই আছে। প্রয়োজন শুধু এগুলোকে আলাদা করে চিনে নেওয়া। ফোমো এমন একটা উপাদান যা মানুষকে ফাঁদে আটকে রাখে এবং জীবনের সামনে এগিয়ে যেতে দেয় না। কিন্তু মানসিক দৃঢ়তা, যুক্তি ও ইচ্ছাশক্তি দিয়ে এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। ফোমোর ফাঁদ থেকে বাঁচুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। মনে করুন আপনি পাড়ার মুদির দোকানে চা পাতা